সবাই সবকিছু ঠিক আছে তো নাকি? ওকে, সবকিছু ঠিক থাকলে ঠিক শুরু করি। আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আচ্ছা, রহমতুল্লাহ। আজকে আমরা এই অধ্যায়ের চতুর্থ ক্লাস করব। তো তৃতীয় ক্লাসের লাস্ট পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম গতিশক্তি এবং বিভব শক্তির প্রমাণগুলো দেখেছিলাম। তো আজকে আমরা যেটা করব গতিশক্তি বিভব শক্তি নিয়ে আরেকটু ভিতরে ঢুকবো এবং পরীক্ষায় এখান থেকেই বেশি সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসে, এখান থেকে সৃজনশীলের গ এবং ঘ নম্বর প্রশ্ন করা হয় প্রতি বছর কোনো না কোনো বোর্ডে। গতিশক্তি বিভব শক্তি থেকে গ ঘ এক সেট হবেই। তো এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল অ্যান্সার করার জন্য। আজকের ক্লাস থেকে শুরু করে এই অধ্যায়ে যতগুলো ক্লাস হবে সবগুলোই সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। আর এর আগে যতগুলো ক্লাস করছি এখান থেকে বেশিরভাগ দেখবা এমসিকিউ এবং ক এবং খ পাবা। একটা কথা মনে রাখবা, এই যে অধ্যায়টা করতেছি, হ্যাঁ, এই অধ্যায়টা এই অধ্যায় থেকে আমরা কম করে হলেও 15 মার্কস পাবো। আর সাথে একটা 10 মার্কের কি থাকে বলো তো, প্র্যাকটিক্যাল থাকে। তাহলে এই এতগুলো মার্কের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। প্রায় 25 মার্ক, 25 মার্ক না পাইলেও তুমি এখান থেকে 23 মার্ক পাবা শিওর। এমসিকিউ 2টা বা 3টা আসেই, ক খ থাকে আর গ ঘ, সব মিলায়ে প্রায় 23 মার্ক। আর প্র্যাকটিক্যালে 10 মার্ক, একটা প্র্যাকটিক্যাল এই অধ্যায় থেকে থাকে। তো 23 মার্কের জন্য এই অধ্যায়টা 23 মার্ক কি কম মার্ক বলো? 33-এ যেখানে পাস সেখানে 23 মার্ক কিন্তু কম মার্ক না। সেজন্য এই অধ্যায়টা খুবই গুরুত্ব দিয়ে আমাদের করা উচিত। তো আসো শুরু করি। আমরা গত দিনে যা দেখেছিলাম সেটা যদি একবার রিভিউ করি, গত দিনে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তির সূত্র কি ছিল বলো তো? গতিশক্তির সূত্র ছিল হলো হাফ এম ভি স্কোয়ার। এটার একক কি? একক হচ্ছে জুল, তাই না? যেখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে যেই অবস্থায় গতিশক্তি নির্ণয় করব সেই অবস্থায় বেগ। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এম কি? হ্যাঁ, এম হচ্ছে বস্তুর ভর। ভর, আর ভি হচ্ছে যেই অবস্থায় বস্তুর গতিশক্তি নির্ণয় করতেছি সেই অবস্থায় বেগ। মানে সংক্ষেপে আমরা বলতে পারি বস্তুর বেগ, কিন্তু যে কোনো মুহূর্তের বেগ না, আমরা যখন গতিশক্তি নির্ণয় করব তখনকার বেগ। আর আরেকটা জিনিস আমরা শিখেছিলাম সেটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, ঠিক আছে? বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? আমরা এটাকে প্রকাশ করেছিলাম ই পি দ্বারা, এবং গতিশক্তিকে আমরা প্রকাশ করেছিলাম ই কে দ্বারা। তাহলে ইপি সমান আমরা কি লিখেছিলাম? এম জি এইচ লিখেছিলাম। সেমভাবে এখানে এম হচ্ছে বস্তুর ভর, ভর। এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা বলি কি বলতো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ। এগুলো এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? অভিকর্ষ ত্বরণ যার মান হচ্ছে 9.8 এম এস ইনভার্স 2। আচ্ছা, আর এইচ হচ্ছে উচ্চতা। উচ্চতা বলতে অবস্থার পরিবর্তনের কারণে যতটুকু সে উচ্চতা অতিক্রম করে, আগে কোথায় ছিল পরে কোথায় গেছে, তার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি উচ্চতা। ক্লিয়ার সবগুলা পয়েন্ট? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। গ্যাস। ওকে, ক্লিয়ার যদি হয়, ক্লিয়ার যদি হয়, পরীক্ষায় একটা জিনিস প্রমাণ করতে বলে। কি প্রমাণ করতে বলে? বলে যে প্রমাণ। এইসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখো আমার সাথে সাথে। যে দেখাও যে কে আমরা কি লিখতে পারি বলো তো? এত কষ্ট করে দেখাও যে কেউ লেখে, আমরা লিখবো ডি যে। দেখাও যে, দেখাও যে নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, আমার সাথে সাথে একটু লিখো, কোনো বস্তুর, কোনো বস্তুর গতিশক্তি, কোনো বস্তুর গতি শক্তি বেগের বর্গের সমানুপাতিক। বেগের, দেখছো কি লিখলাম? বেগের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা আমাদের কি করতে হবে বলো তো? এটা আমাদের দেখাতে হবে। আসো এটা আমরা দেখাই ফেলি, এটা দেখানো খুবই সহজ। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক কি চিনো নাকি চিনাই দিব? নাই দেন। ওকে, তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক আমাদেরকে চিনাইতে হবে। আসো চিনাই। দেখো
প্রথমে চিনবো সমানুপাতিক। প্রথমে কি চিনবো? সমানুপাতিক। খুব সংক্ষেপে বলবো, সংক্ষেপে বুঝে নিবা। খুব সংক্ষেপে বলবো। ধরো বললাম সমানুপাতিক। এখন সমানুপাতিক জিনিসটা কিরকম, যে এই চিহ্নটার নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এটার নাম কি বলো তো? এই চিহ্নের নাম কি চিহ্ন? সমানুপাতিক। সমান সমানুপাতিক। এই চিহ্নের এই পাশে, এই চিহ্নের এই পাশে একটা চলক বসে, এই পাশে আরেকটা চলক বসে। কি বসে? চলক বসে। চলক। চলক কাকে বলে? চলক বলে হচ্ছে যার মান তুমি পরিবর্তন করতে পারো তাকে চলক বলে। এতদিন ধরে শিখে আসতেছো, করে আসতেছো। যেমন একটা সমীকরণে যখন এক্স থাকে, আমরা এক্স এর মান বের করি না? তো এক্স এর মান তো আমাদের অজানা, সেজন্য এক্স কে বলা হয় চলক। তেমনি এখানে এরকম দুইটা চলক বসবে, এক্স আর ওয়াই বসতে পারে। এছাড়া পদার্থবিজ্ঞানের যে কোনো দুইটা চলক এখানে বসতে পারে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে কি বসবে বলো তো? এই দুইটা ঘর কাদের? এই দুইটা ঘর হচ্ছে চলকের। এটা এখানে একটা চলক বসে, এখানে একটা চলক। আচ্ছা, এখন দুইটা চলকের মধ্যে একটা চলক হচ্ছে তার মান ইচ্ছা মতো পরিবর্তন করা যায়, আর আরেকটা চলক হচ্ছে ওই পরিবর্তনের কারণে এই চলকের মধ্যে পরিবর্তন আসে। এই যে এখানে যে বসে, এর মান ইচ্ছাভাবে পরিবর্তন করা যায়। এজন্য এটাকে বলা হয় স্বাধীন চলক। কি বলা হয়? স্বাধীন চলক। চলক। আর এই এই চলকটাকে বলা হয় নির্ভরশীল চলক। মানে এই এই স্বাধীন চলকের উপরে এই চলকটা থাকে নির্ভরশীল, এজন্য এটাকে বলা হয় নির্ভরশীল চলক। এতখানি পর্যন্ত কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? না। আচ্ছা, তাহলে মনে করো এইখানে এই চলককে আমরা ধরে নিলাম, এই চলকটা হচ্ছে আমাদের এক্স, এই চলককে ধরলাম এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা লিখতে পারি কি? এক্স সমানুপাতিক ওয়াই লিখতে পারি। এটা কি লিখতে পারি? আচ্ছা দেখো, এটা যদি আমরা লিখতে পারি, এবার আসো, এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি আমরা যদি ওয়াই এর মান বাড়াই তাহলে এক্স এর মান বাড়বে। আমরা যদি ওয়াই এর মান বাড়াই তাহলে এক্স এর মান বাড়বে। ওয়াই এর মান যদি 2 গুণ বাড়াই, ওয়াই এর মান যদি 2 গুণ বাড়াই মানে 2x পরিমাণ বাড়াই, এক্স এর মানও 2x পরিমাণ বাড়বে। মানে ওয়াই তুমি যা করবা এক্স এর উপরে তাই পরিবর্তন আসবে। কিরকম আসো আমি তোমাকে দেখাই। আমরা কি জানি? ওই যে এস ইজিক্যাল টু ভিটি জানি না? এই সমীকরণটা কি আমরা জানি? হ্যাঁ। আচ্ছা, এই সমীকরণ আমরা জানি। এই সমীকরণটা হেল্প নিব আমরা একটু পরেই, এই সমীকরণটার আমরা হেল্প নিব। আচ্ছা, এখন এই সমীকরণে আমি বললাম কি সমানুপাতিক চিহ্ন, এটাকে ইংরেজিতে বলা হয় প্রপোর্শনাল টু। তার মানে এটাকে যদি ইংরেজিতে পড়ি তাহলে বলবো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। আর এটার অর্থ হচ্ছে আমরা ওয়াই এর যা পরিবর্তন করব এক্স এরও সেম পরিবর্তন হবে। ওয়াইকে যদি 2 গুণ করি এক্সও 2 গুণ হবে, ওয়াইকে 3 গুণ করলে এক্সও 3 গুণ হবে, এরকম। ওকে, এবার মনে করো এই যে সমানুপাতিক চিহ্ন, মানে এটা তো কোনো সমীকরণ হয় না, এটাকে যদি সমীকরণ করতে চাই তাহলে কি হবে? এক্স এক্সই থাকবে, এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা সমান আসে আর একটা ধ্রুবক সংখ্যা আসে, এবং এখানে একটা যেই চলক ছিল সেই চলকটা আসে। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে কি কি আসে বললাম? সমানুপাতিক, বলো আমার সাথে, চিহ্ন উঠে গিয়ে কি কি আসে? সমান আসে, সমান এবং একটা ধ্রুবক। ধ্রুবক আসে। এটা কিভাবে আসে আসলে আমি তোমাকে দেখাই। ধ্রুবক বসে। তো এই তো এইভাবে এই যে সমানুপাতিক চিহ্ন থেকে আমরা একটা সমীকরণ গঠন করি। তো এটার উপর এটার একটা যেটার যে ব্যবহার, এটা আস্তে আস্তে খুবই বিস্তৃত হবে। এটা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয় এবং দশম অধ্যায় 11তম অধ্যায় পর্যন্ত যাইতে যাইতে এর ব্যবহার অনেক বাড়ে। আর ইন্টারে উঠলে তো কথাই নাই, তখন দেখবা পদে পদে তোমাকে এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান এবং ধ্রুবক বসে এটা ব্যবহার করা লাগতেছে। তো এখন থেকে একটু শিখে নেওয়া ভালো। তো এবার দেখো, আমরা তো দেখলাম কি বললাম, এস ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, তাহলে দেখো তো, আমরা ধরে নিলাম একটা বস্তু আমাদের এরকম একটা রাস্তায় চলতেছে। একটু শিখি, সমস্যা কি, আমাদের হাতে তো টাইম আছে। একটা বস্তু মনে করো এরকম একটা পথে চলতেছে, এটা হলো মনে করো বস্তু। এখন বস্তু বানাবো, একটু গাড়ি বানাই দিয়ে আসো। তাহলে এখানে একটা গাড়ির চাকা, আবার এই গাড়ির চাকাটা কপি করে আমরা এখানে নিব, গাড়ি বানাই দিছি।
সুন্দর হয়েছে গাড়িটা। গাড়িটা সুন্দর হয় নাই বলো? সুন্দর হয়েছে হ্যাঁ কিন্তু। সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার আসো, এই গাড়িটা এই যে এই রাস্তার উপরে চলতেছে, মনে করো গাড়িটা কিসে চলতেছে বলো তো? সম বেগে চলতেছে। গাড়িটা কিসে চলতেছে? সম বেগে চলতেছে। সম্ভবত। তার মানে এই সমীকরণে এই ভিটা কি? ধ্রুবক, কনস্ট্যান্ট। এই ভি এর মান চেঞ্জ হচ্ছে না। ধ্রুবককে বাংলায় ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে এই কে ভিটা কি এখানে? ধ্রুবক। ভিটা কি বলতো? ভিটা ধ্রুবক। ধ্রুবক না? তাহলে এখানে এই ধ্রুবক আর সমান চিহ্ন উঠায় যদি দিই তাহলে এরকম লিখতে পারি, দিস ইজ প্রপোর্শনাল টু টি। যদি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান এবং ধ্রুবক বসে, তাহলে এই ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গিয়েও তো সমানুপাতিক চিহ্ন বসবে, তাই না? হ্যাঁ আচ্ছা, এবার হ্যাঁ আসো, এবার আসো। যদি বেগ ধ্রুবক থাকে তার মানে দেখো সময় যত বাড়বে, গাড়ির কথা চিন্তা করো, বেগ আমাদের কনস্ট্যান্ট, তার মানে যত সময় অতিক্রান্ত হবে তত আমরা বেশি দূরত্ব অতিক্রম করব। মনে করো এই বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এবং এটা এখানে কনস্ট্যান্ট আছে। এটা এখানে কি আছে বলো তো? এটা এখানে কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্ট থাকার কারণে কি হবে? এ প্রথম সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, দ্বিতীয় সেকেন্ডে আরও 5 মিটার, তার মানে 10 মিটার, তৃতীয় সেকেন্ডে আরও 5 মিটার, এভাবে প্রত্যেক সেকেন্ডে সে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করবে। তার মানে এখানে কি হচ্ছে? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সময় যত বাড়তেছে এর অতিক্রান্ত দূরত্বও তত বাড়তেছে। সময় যদি দ্বিগুণ বাড়ে অতিক্রান্ত দূরত্বও দ্বিগুণ বাড়তেছে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ তাহলে সমানুপাতিক চিহ্ন মানে কি? মানে ওই এটা যত গুণ হবে এটাও তত গুণ হবে। এটা যদি 3 গুণ বাড়ে এটাও 3 গুণ বাড়বে, এটা যদি 2 গুণ বাড়ে এটাও 2 গুণ বাড়বে। মানে তোমার যা থাকবে আরেকজনেরও তাই থাকবে, তোমরা যদি সমানুপাতিক হও। বুঝেছো? বুঝতে পেরেছি। ওকে, এটা গেল সমানুপাতিকের কনসেপ্ট। আর ব্যস্তানুপাতিকের কনসেপ্ট ঠিক উল্টা। এখানে কি হয়? একজনের বাড়লে আর একজনের কমে, একজনের বাড়লে আর একজনের কমে। কবে? আসো কিভাবে কমে একটু দেখি। করব হচ্ছে ব্যস্তানুপা, এগুলো হচ্ছে পিওর বেসিক। এগুলো পরীক্ষায় কখনো আসে না, কিন্তু কেন লাগে? পরীক্ষায় ভালো করতে লাগে। আমি সবসময় একটা কথা বলি, কি কথা বলি জানো? যে দেখো, তুমি যদি তোমার এসএসসিতে তোমার জ্ঞান আছে, মানে পড়া আছে বই এতটুকু, তুমি যদি এতটুকুই শিখো, তুমি যদি কি করো, ঠিক এতটুকুই শিখো, তুমি যদি ঠিক এতটুকুই শিখো, হয়ে গেল। তুমি যদি ঠিক এতটুকুই শিখো, তুমি কিন্তু পরীক্ষায় কি করতে পারবা না বলো তো? আচ্ছা, মনে করো এটা এসএসসিতে তোমার পড়া আছে এতটুকু, এসএসসি এখানে পড়া আছে, মনে করো এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত তোমার পড়া আছে, তুমি শিখলাও এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত। তো পরীক্ষায় তুমি কিন্তু 100তে 100 পাবা না। কেন? কারণ তোমার পড়া যতটুকু তোমাকে ততটুকুই পড়ানো হয়েছে, এটা তুমি কিন্তু 100তে 100 পাবা না। কিন্তু তুমি যদি এতটুকু শিখো, তোমাকে আমি একটু বেশি শিখাইছি, তার মানে কি করছি? তোমাকে একটু বেশি শিখাইছি, মানে এখান থেকে এতটুকু, তাহলে কিন্তু তুমি এসএসসিটা আরামেই পার করে আসতে পারবা। তোমার 100 পাওয়া কোনো ব্যাপারই না এখানে। 100 পাওয়া ব্যাপার না বলতে গেলে, 100 পাওয়া মানে কি? 100তে আমি যদি 97 পাই, আমার আর কি লাগে? আর কিছু লাগে? 3 মার্ক গেল, 3 মার্ক যাক, কোনো সমস্যা নেই, পাওয়া যায়। কিন্তু এই যে এতটুকু, এই এতটুকু হচ্ছে তোমার কি, এটুকু পরীক্ষায় আসে না, কিন্তু এতটুকু জানলে পরীক্ষায় এমন অজানা প্রশ্ন, আনকমন প্রশ্ন অ্যান্সার করে আসা যায়। এবং স্যার বুঝে যে তুমি আসলে ব্যাপারটা বুঝে করেছো, তখন তোমাকে ওই প্রশ্নে পুরো করে না আসলেও মার্কটা দিয়ে দেয়। তো এতটুকুই শেখানোর কাজ হচ্ছে স্যারের। এইটুকুই আমি শেখাতে চাই, এটুক তো শিখবাই, আর এটুকু আমি শেখাতে চাই যাতে তোমরা এরকম একটা মার্ক পাও। আচ্ছা, আসো এবার ব্যস্তানুপাতিক সম্পর্কে একটু পড়াশোনা করি। ব্যস্তানুপাতিক হচ্ছে সমানুপাতিকের ঠিক উল্টা। ব্যস্তানুপাতিকে কি হয়? একজনের বাড়লে আর একজনের কমে। এই তো, তাহলে কিভাবে কমবে দেখো। মনে করো এক্স একটা চলক, এই ওয়াই আর একটা চলক। এক্স আর ওয়াই ব্যস্তানুপাতিক কীরকম ভাবে প্রকাশ করা হয়? উপরে একটা 1 লেখা হয় শুধু, ঠিক আছে? এখানে এক্স
ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই, এটাকে পড়া হয় কিভাবে? পড়া হয় হচ্ছে এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। দেখি সবাই ক্লাসে আছে কি নাকি, আমি একটু দেখে আসি। ওকে, আছে। এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি বলতো? ওয়াই। এটাকে এভাবে পড়া হয়। এটার দ্বারা কি বোঝায়? একজন বাড়লে আর একজন কমে। আচ্ছা দেখো, এই যে উপরে ওয়ান দিছি না, উপরে ওয়ান দেওয়ার পরে নিচের সংখ্যাকে আমি যত বড় করব দেখবা সংখ্যাটা তত ছোট হয়, পরে বলতেছি। আচ্ছা এতটুকু বুঝছো? এখানেও সেম, এখানেও যদি সমান চিহ্ন উঠে, সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্ন দ্বারাই কিন্তু ব্যস্তানুপাতিক এবং সমানুপাতিক বোঝানো হয়। কিন্তু এই ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে দেখবা উপরে সবসময় একটা ওয়ান থাকে। উপরে সবসময় কি থাকে? উপরে সবসময় ওয়ান থাকে। এই জিনিসটা বুঝছো? তার মানে এক্স আর ওয়াই সমানুপাতিক এভাবে লেখা হয়, আর এক্স আর ওয়াই ব্যস্তানুপাতিক এভাবে লেখা হয়। এটা দ্বারা বোঝাচ্ছে এক্স আর ওয়াই সমানুপাতিক, আর এটা দ্বারা বোঝাচ্ছে এক্স আর ওয়াই ব্যস্তানুপাতিক। এটুকু মনে থাকবে? এর দ্বারা বোঝাচ্ছে কি এরা সমানুপাতিক, সমানুপাতিক। ক্লিয়ার? আর এটা দ্বারা বোঝাচ্ছে এরা ব্যস্তানুপাতিক। পরীক্ষার জন্য এতটুকু মনে রাখলেই হয়, ব্যস্তানুপাতিক। আর আমি এতক্ষণ যা বলবো সব ভুজুং ভাজুং বুঝার জন্য আর কি। দেখো এক্স সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি বসে? সমান আর একটা ধ্রুবক বসে, ইন্টু ওয়াই। তো এটাকে যদি একটু সাজাই লিখতে পারি কি, এক্স সমান কে ডিভাইডেড বাই ওয়াই, তাই তো? এটাই তো নাকি? আচ্ছা, আমরা আমরা ওই যে আগে সমীকরণটাই লিখি। আমরা আগে কি সমীকরণ দিয়ে উদাহরণ দিলাম? যে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে ভি সমান কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি এস বাই টি। ওকে, লিখতে পারি? আচ্ছা, এবার দেখো, এটা মনে করো আমাদের রাস্তা। এখন রাস্তাটাকে একটু সুন্দর করে দিই। মনে করো এটা আমাদের রাস্তা, এটা থেকে আমাদের এটা হলো রাস্তা। এই সবাই আসো ক্লাসে, এটা আমাদের রাস্তা। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে আমাদের একটা গাড়ি। গাড়ির দুটো চাকা দিয়ে দিই, দাঁড়াও। এত ডিজাইন করার কি দরকার? আরে করি, তারপরে এটাকে একটু কপি করি। গাড়িটাকে এখানে বসাই, তারপরে আসো। এবার আমরা উদাহরণটা দিই। মনে করো এবার এই দুইটা গাড়ি কি করবে জানো? দুইটা গাড়ি এই দূরত্বটা অতিক্রম করবে, এখান থেকে এত দূর পর্যন্ত। এই দুইটা পথ সেম না? এই দুইটা মানে পথের যে দূরত্ব সেটা হচ্ছে এস, এই পথটারও দূরত্ব হচ্ছে এস। বুঝেছো? এই দুইটা গাড়ি কি করবে? এই প্রথম গাড়িটার নাম মনে করো আমরা দিলাম হচ্ছে গাড়ি তো কার, তার মানে C1। এই গাড়ির নাম হচ্ছে দিলাম C2। বুঝছো? C2 ও এস দূরত্ব অতিক্রম করবে, C1 ও এস দূরত্ব অতিক্রম করবে, C2 ও এস দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এই দুইটা তাহলে দূরত্ব কি করলাম? দূরত্বকে কনস্ট্যান্ট করে দিলাম না? হ্যাঁ। দূরত্ব কিন্তু কনস্ট্যান্ট করে দিয়েছি। আচ্ছা, দূরত্ব যদি কনস্ট্যান্ট করে দিই, এবার মনে করো দূরত্ব যদি কনস্ট্যান্ট করে দিই, এবার আমি দূরত্ব কিন্তু কনস্ট্যান্ট করে দিয়েছি। এবার দেখো এখানে যদি আমরা লিখি তাহলে ভি, এই যে দূরত্ব কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক এবং সমান চিহ্ন উঠে গেলে কি বসে? সমানুপাতিক চিহ্ন বসে, আর উপরে 1/t। তার মানে এখানে ভি এবং টি যেভাবে সম্পর্কিত হবে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কীরকম? দেখো, সময় যত বেশি নিবে, সময় এখানে যত বেশি নিবে তার বেগ তত কম হবে। দেখো, এ সময় নিছে 5 সেকেন্ড, মনে করো এ সময় নিছে 5 সেকেন্ড, এ সময় নিছে 10 সেকেন্ড। এই গাড়িটা এখান থেকে এ বিন্দু থেকে বিতে পৌঁছানোর জন্য সময় নিছে 10 সেকেন্ড, এই গাড়িটা এ থেকে বিতে পৌঁছানোর জন্য সময় নিছে 5 সেকেন্ড। তাহলে বেগ কার বেশি তুমি বলো তো? এখান থেকে এ থেকে বিতে পৌঁছাইছে 5 সেকেন্ডে প্রথম গাড়িটা, দ্বিতীয় গাড়িটা এ থেকে বিতে পৌঁছাইছে 10 সেকেন্ডে। তাহলে বেগ কার বেশি ছিল? হ্যাঁ অবশ্যই, প্রথম গাড়িটা 5 সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করে ফেলেছে, দ্বিতীয় গাড়িটা 10 সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করেছে। তার মানে প্রথম গাড়িটার বেগ বেশি ছিল, সে কম সময়ে চলে গেছে, তার মানে সে জোরে গেছে, মানে বেগ বেশি ছিল। তাই তো? বাস্তবের সাথে মিলাও, চোখ বন্ধ করে চিন্তা করো যে প্রথম গাড়িটা 5 সেকেন্ডে গেছে এস দূরত্ব,
দ্বিতীয় গাড়িটা 10 সেকেন্ডে গেছে এস দূরত্ব, তার মানে প্রথম গাড়িটা গেছে জোরে, না হলে কম সময়ে যাইতে পারতো না। তার মানে প্রথম গাড়িটার বেগ বেশি ছিল, তাই তো? Yes. তার মানে সময় যত বেশি লাগবে বেগ তত কম হবে, সময় যত বেশি লাগবে বেগ তার তত কম হবে। সময় যদি দ্বিতীয় গাড়িটার 15 সেকেন্ড লাগতো, বেগ আরও কম হইতো। 1 ঘন্টা ধরে যদি এস দূরত্ব যাইতো, তাহলে বেগ আরও কম হইতো। তো এটাই বোঝাচ্ছে একজনের বাড়লে আর একজনের কমে। এ দেখো এখানে ভি ইজ প্রপোর্শনাল টু 1/t, তার মানে কি সময় বাড়লে বেগ কমবে, সময় বাড়লে বেগ কমবে। কমে। মানে দেখো টি কে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছি, টি 5 সেকেন্ড নিব নাকি 10 সেকেন্ড নিব, কিন্তু এই ভিটা তার উপর ডিপেন্ড করতেছে যে সময় যত বাড়বে বেগ তত কমবে, সময় যত কমবে বেগ তত বাড়বে। একে যদি 1 সেকেন্ড এর দূরত্ব অতিক্রম করতে হয়, তখন কিন্তু বেগ অনেক বেশি রাখা লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এটা বলতে সমানুপাতিক বোঝায়। এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y, এটা বলতে ব্যস্তানুপাতিক বোঝায়। এবং একটা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে ধ্রুবক এবং সমান চিহ্ন বসে। ক্লিয়ার এতটুকু কথা? Clear. ওকে, আসো এবার আমরা শুরু করার জন্য প্রস্তুত। দেখাও যে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, তাই না? তো এখানে প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে যে ওই প্রমাণ করতে হবে যে গতিশক্তি সূত্রটা প্রমাণ করতে হবে। তো আমি আরেকবার আসো প্রমাণ করে দেখাই, যাতে আমাদের আবার মনে হয়ে যায়। আমি কিন্তু এখন থেকে তোমাদের বাবা মার সাথে মাঝে মাঝে কথা বলবো যে তোমরা বাড়িতে পড়ছো কি পড়ছো না, এটা খোঁজ নেওয়ার জন্য, বুঝেছো? তো পড়ো কিন্তু, না হলে কিন্তু মাইর খাবা বাবা মার হাতে। আমি তো মারতে পারবো না, সামনাসামনি থাকলে তো মারতাম, কিন্তু বাবা মার হাতে মাইর খাবা। তো পড়ো বাড়িতে। দেখো একটা বস্তু, এই বস্তুর ভর মনে করো এম, একটা ওই সেম বস্তু, এই বস্তুর ভর এম, মানে এই বস্তু এখান থেকে এখানে কিভাবে গেছে? নিশ্চয়ই এর বস্তুর উপরে আমরা কি প্রয়োগ করেছিলাম বলো তো? বল প্রয়োগ করেছিলাম, না হলে তো ওই বস্তু এখান থেকে ওখানে যাইতো না। কি পরিমাণ বল প্রয়োগ করেছিলাম? এফ পরিমাণ বল প্রয়োগ করেছিলাম। তো এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে এখানে যে বস্তু স্থির ছিল, মানে ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল, এখানে এসে বস্তুর একটা বেগ হয়েছে, এটাকে বলা হয় শেষ বেগ, শেষ বেগ, তাই তো? এবং এখানে বস্তু একটা দূরত্ব অতিক্রান্ত হয়েছে এখান থেকে এত দূর পর্যন্ত, এবং এই দূরত্বটাকে আমরা বলছি এস। তাহলে এখানে যে কৃত কাজ হয়েছে, এই কৃত কাজটা হয়েছে কি? বস্তুর বেগ প্রাপ্ত হওয়ার কারণে, বস্তুর গতি প্রাপ্ত হওয়ার কারণে, সেজন্য এই কৃত কাজই হচ্ছে এখানে গতিশক্তি। তার মানে গতিশক্তি মানে কি বলতো? এখানে গতিশক্তি মানেই হচ্ছে কৃত কাজ। কৃত কাজ। কৃতকাজ। আসলে কৃত কাজ নির্ণয় করি। কৃত কাজ আমরা কি জানি বলতো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএস। এই এফএস। এই এরকম পদের ক্ষেত্রে এফএস, আর উলম্বর ক্ষেত্রে এমজিএইচ। তুমি যদি না বুঝো সোহান, আমার ইউটিউবে যাবা, দেখবা 3টা ক্লাস দেওয়া আছে, 3টা ক্লাস করে নিবা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার এফ মানে কি বলো তো? এম এ আর এস। আচ্ছা, এই এস এর মান আমরা বের করেছিলাম, মনে আছে? এস এর মান ওই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এস থেকে বের করেছিলাম। তো ভি স্কয়ার ইউ এর মান আদি বেগ তো 0 প্লাস 2 এ, এখানে তো সরণ 0ই ধরা হয়েছে, তার মানে এ এস মানে কি বলো তো? ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। এখানে এ এস এর মান যদি বসাই, তাহলে এম যে লিখলাম এম, আর এখানে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে একটু সুন্দর করে লিখলে কি গতিশক্তি সমান কি আসে? হাফ এম ভি স্কয়ার, এবং এটা আমাদের ই কে। বুঝেছো কি? হ্যাঁ। আচ্ছা, বুঝছি। এতটুকু আমরা আগেও প্রমাণ করেছিলাম, আরেকবার দেখাই দিলাম যাতে ভুল না হয়। এবার আসো, এবার আমাদের বলতেছে কোন স্যার আমাদের বইয়ে তো স্যার গতিশক্তিকে টি দিয়ে প্রকাশ করে। শোনো আমি তোমাকে বলি, প্রকাশ যা দিয়ে করো, তুমি বোঝাতে পারলেই হইলো। ই কে দিয়ে প্রকাশ করলে কি হয়? মিনিংটা সুন্দর হয়। এনার্জি অফ কাইনেটিক, মানে কাইনেটিক এনার্জি বোঝায়, মানে গতিশক্তি বোঝায়। তুমি চাইলে গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করতে পারো, বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি গতিশক্তিকে ইউ দ্বারা প্রকাশ করলা, বিভব শক্তিকে গতিশক্তিকে টি দ্বারা, বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করলা, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা। প্রকাশের জন্য কেউ কোনোদিন তোমাকে ধরবে না, যেটা ধরবে যদি তুমি ভুলভাল লিখো তখন। এবার দেখো, আমরা ই কে সমান কি পাইলাম? হাফ এম ভি স্কয়ার পাইলাম, তাই তো? এখানে দেখো তো কি বলতেছে, এই নির্দিষ্ট ভরের বস্তু, তার মানে বস্তুর ভর কি হয়ে গেছে বলো তো? নির্দিষ্ট, তার মানে বস্তুর ভরটা কি ধ্রুবক হইলো না? হ্যাঁ। তাহলে বস্তুর ভরটা এখানে কি হইলো বলো তো? ধ্রুবক। আচ্ছা, বস্তুর ভর ধ্রুবক হইলো। হাফ কি? হাফও তো একটা ধ্রুবক। হাফের মান তো হাফই, নাকি হাফের মান কোনো সময় 3 হয়ে যায়? না, হাফ তো হাফই, তাই না? তার মানে ধ্রুবকের সাথে আরেকটা ধ্রুবক গুণ করলে দুইটা মিলে আরেকটা ধ্রুবক হয়।
মানে এম একটা ধ্রুবক, ওর সাথে হাফ গুণ করলে আরেকটা ধ্রুবক পাবো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। তো মনে করো এই ধ্রুবকটার নাম আমরা দিয়ে দিলাম হাফ ইন্টু এম, এটার নাম দিলাম আমরা মনে করো কে। তাহলে এই সমীকরণটা কীরকম হইলো? ই কে সমান কে হাফ ইন্টু এম, এটার মান দিলাম কে, আর কে এম কে ভি স্কোয়ার, তাই তো? কে ভি স্কোয়ার, বুঝেছো? তাহলে দেখো এই যে ধ্রুবক আর সমান চিহ্ন এই দুইটা যদি উঠে যায় তাহলে কি বসবে? সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ। হ্যাঁ। এটাই প্রমাণ করতে বলেছিল, এবং এটা পরীক্ষায় খ নম্বরে আসে, গ নম্বরে আসে, ঠিক নেই, আসে যখন যখন যেই স্যারের যেখানে দিতে ইচ্ছা হয় সে দেয়। তো আমরা শিখে রাখলাম। তো এটার মানে কি জানো? তার মানে এখানে এটার মানে হচ্ছে বেগ যদি দ্বিগুণ করো গতিশক্তি বাড়বে 4 গুণ। কি জন্য? ওই ভি এর উপরে স্কোয়ার আছে। বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কতটুকু বাড়বে? 4 গুণ। আচ্ছা তাহলে একজন বলো, ইফতি মনে বলো, বেগ যদি 3 গুণ করি তাহলে গতিশক্তি কয় গুণ হবে? বুঝি নাই। এটা বুঝো নাই? 3 গুণ। এই বেগ না, প্রশ্নটা বললাম। বলো বলো, কোনটুকু বোঝো নাই তুমি? প্রশ্নটা আবার বলতে বললাম। আচ্ছা দেখো, আমি বলছি যদি বেগ আমরা 3 গুণ করি তাহলে গতিশক্তি কয় গুণ হবে? 6 গুণ। বেগ 6 গুণ। বেগ 3 গুণ করলে গতিশক্তি হবে 9 গুণ। কি জন্য? ভি এর উপরে তো স্কয়ার আছে। তার মানে বেগের মান যা হবে ই কে এর মান তার স্কয়ার আকারে বাড়বে। বুঝেছো? হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি বলো এই সোহান, যে বেগ যদি 4 গুণ করি গতিশক্তি কয় গুণ হবে? 16 গুণ। 16 গুণ হবে। তার মানে আচ্ছা এবার বলো উল্টা ভাবে, যদি গতিশক্তি 16 গুণ করি তাহলে বেগ কয় গুণ হবে? 4 গুণ। 4 গুণ। কিভাবে? দেখো আমরা আমরা কি দেখলাম? ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার। তার মানে এই স্কয়ারটা যদি এদিকে চলে আসে তাহলে রুট হয়ে যাবে না? তার মানে ই কে রুট প্রপোর্শনাল টু ভি, তার মানে ই কে এর মান যা বসাবো রুট হয়ে সেটা ভি এর মান হবে। তার মানে এখানে যদি আমরা ই কে এর মান 9 গুণ করি তখন বেগ বাড়বে 3 গুণ। ই কে এর মান যদি 4 গুণ করি বেগ বাড়বে 2 গুণ। ক্লিয়ার? ক্লিয়ার। পরীক্ষায় কিন্তু এই ধরনের এমসিকিউ আসে, এমসিকিউ গুলো ভুল করা যাবে না। আসে? হ্যাঁ, আজকে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের এমসিকিউ গুলো ভুল করা যাবে না। পরীক্ষায় আসে খুব কম প্রশ্ন, কিন্তু আসলে সেগুলো বুঝতে গেলে অনেক পড়াশোনা করা লাগে। যেমন দেখো এতখানি পড়ে আমরা কিন্তু একটা খালি এমসিকিউ পাওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করলাম। সমস্যা নাই, আরো পড়াশোনা করি সামনে। এই প্রশ্নটা কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা আসো সামনে আমরা আরো দেখি। এবার আমরা যেটা দেখব, নোট করা হয়েছে এত দূর পর্যন্ত? নোট করা না হলে বলো। হয় না, একটু বাকি আছে। তো বলবা, তো বলবা স্যার দাঁড়ান নোট করব, করো। স্যার আমাদের এক্সাম কেমনে হবে? এক্সাম আমি এমসিকিউ যে এক্সামগুলো নিব ওইগুলো মনে করো ওই যে একটা সফটওয়্যার আছে বুঝছো, ওই সফটওয়্যারদের মাধ্যমে নিব। আর যে রিটেন এক্সামগুলো নিব প্রশ্ন দিব, তোমরা টাইম ধরে এক্সাম দেবা, তার টাইমের পরে আমাকে তুমি ওই ছবি তুলে ইনবক্সে দিবা, তারপরে আমি ওইগুলো দেখে দিব বুঝছো। এবং এর মাধ্যমে আমরা ইভ্যালুয়েশন করব, দেন ইভ্যালুয়েশনের পরে যে ফার্স্ট হবে তাকে পুরস্কৃত করব, এভাবেই আর কি। এই আগের পেজে তোলা হয়েছে, এইগুলা এগুলা তোলা লাগবে না, এটা তুলো, এটা ইম্পর্টেন্ট। তোলা শেষ। ওকে, তা আসো আমরা আবার শুরু করি। এবার তো আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, সেটা হচ্ছে যে গাণিতিকভাবে দেখাও যে পরন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো আমরা কি শক্তি সংরক্ষণশীলতার নীতি জানি? মনে নাই। শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তি সংরক্ষণশীলতার নীতি বলে খাতায় একটা হেডলাইন দাও। দিয়েছো? হ্যাঁ। এবার লিখো। স্যার কি লিখবো? আমি যা লিখছি তাই লিখো।
লিখো লিখো পৃথিবীতে মহাবিশ্ব বলতে হবে, পৃথিবী তো ছোট জায়গা, পৃথিবী ছোট জায়গা না, মহাবিশ্ব বললে সবকিছু চলে আসে, তার মানে এখন আমরা বলবো হ্যাঁ। মহাবিশ্বে, মহাবিশ্বে বিশ্বে শক্তির মোট মোট পরিমাণ নির্দিষ্ট, শক্তির ধ্বংস সৃষ্টি বা ধ্বংস সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না। অংশের পরের থাকি বলো। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তির সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। এটা অনেক সময় ক নম্বরে আসে, অনেক সময় খ নম্বরে আসে, ছাত্রদের মুডের উপর ডিপেন্ড করে যে ছাত্ররা কোথায় দিবে এটা। তো মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তির ধ্বংস বা সৃষ্টি কোনোটাই করা যায় না, শক্তিকে শুধু এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত করা যায়। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, এখন মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, তার মানে শক্তি এক রূপ থেকে শুধু আরেক রূপে রূপান্তরিত হয়। এখন যদি আমাদের এই অধ্যায়ের পার্সপেক্টিভ থেকে যান্ত্রিক শক্তির কথা চিন্তা করি, এই অধ্যায়ের পার্সপেক্টিভ থেকে যান্ত্রিক শক্তির কথা চিন্তা করি, দেখো তো যান্ত্রিক শক্তি দুইটা শক্তির যোগফল ছিল না? কি কি বলো তো? ইকে আর ইপি, তাই তো? হ্যাঁ। ইকে কি ছিল? হ্যাঁ। ইকে ছিল আমাদের গতিশক্তি। তোমাদের বইয়ের মতো করে তোমরা এটাকে টি লিখতে পারো, সমস্যা নাই। আর ইপি ছিল কি? আমাদের বিভব শক্তি। বিভব শক্তি তোমাদের বইয়ে এটাকে ইউ দ্বারা প্রকাশ করছে, আমাদের জাফর ইকবাল স্যার টি আর ইউ দ্বারা প্রকাশ করছে, সমস্যা নাই, আমরা ইকে ইপি দ্বারাও প্রকাশ করতে পারি, এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে আর কি। ঠিক আছে, যান্ত্রিক শক্তি দুইটা শক্তিতে বিভক্ত, তার মানে এই যান্ত্রিক শক্তিরও সৃষ্টি বা ধ্বংস নাই, যান্ত্রিক শক্তিও শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, তাই তো? শক্তির সংরক্ষণশীলতার নীতি আমাদের তো এটাই বোঝাচ্ছে যে যান্ত্রিক শক্তিরও সৃষ্টি বা ধ্বংস নাই, এটারও মোট পরিমাণ নির্দিষ্ট, এটা শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, তাহলে তাহলে এবার কি? তাহলে মোট শক্তি নির্দিষ্ট, তার মানে যান্ত্রিক শক্তির মোট পরিমাণও নির্দিষ্ট, তার মানে যে কোনো সময় আমরা যদি যান্ত্রিক শক্তির গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল করি তাহলে সেটাও নির্দিষ্ট আসবে। তার মানে যে কোনো মুহূর্তে আসো দেখি কিটা জয়েন হতে চাই, একজন মনে হয় জয়েন হতে চাই, কই? আমরা ছিলাম হচ্ছে এখানে। মোট যে কোনো মুহূর্তে কি বলতো মোট শক্তির পরিমাণ, মোট শক্তি বলতে এখানে যান্ত্রিক শক্তি বোঝানো হচ্ছে, মোট যান্ত্রিক শক্তির পরিমাণ নির্দিষ্ট। কি বলতো? নির্দিষ্ট। কিরকম? মোট শক্তি যদি ই হয় আর যে কোনো মুহূর্তে গতিশক্তি যদি ইকে হয় আর বিভব শক্তি যদি ইপি হয় তাহলে ই ইজ ইকুয়াল টু হবে ইকে যোগ ইপি। এটা সব সময়ের জন্য সত্য, ঠিক আছে? এটা সব সময়ের জন্য সত্য। এবার আমাদের প্রশ্ন করতেছে, প্রশ্নটা তোলো। এতটুকু তোলা হয়েছে এখানকার? আচ্ছা, এতটুকু যদি তোলা হয় এবার প্রশ্নটা লিখো। ধরো প্রশ্নটা বের করি, প্রশ্নটা লিখো। গাণিতিকভাবে দেখাও যে পরন্ত বস্তুর গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। প্রশ্ন,
প্রশ্ন লিখো হচ্ছে গাণিতিকভাবে দেখাও যে পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এটা আমাদের কি বলতো প্রশ্ন, এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। আসো প্রমাণ করি আস্তে আস্তে। প্রশ্ন কালারটা চেঞ্জ করেছে। প্রশ্নটা তোলা হয়েছে? হয়েছে। হ্যাঁ ওকে। আজকে কি পরীক্ষা ছিল তোমাদের? হ্যাঁ ছিল। কি পরীক্ষা ছিল আজকে? ফিজিক্স। কেমন দিছো? আলহামদুলিল্লাহ। বাহ। কালকে পরীক্ষা আছে? না আচ্ছা দেখো, তো পরন্ত বস্তু কাকে বলে বলো তো? যেটাকে নিচ থেকে নিক্ষেপ করা হয় নাকি উপর থেকে ছেড়ে দেওয়া হয়? উপর থেকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে পরন্ত বস্তু বলতে এরকম বস্তু বোঝায় যাকে উপর থেকে বিনা বাধায় আমরা ছেড়ে দিয়েছি, ও পড়তেছে, ওকে আমরা উপর থেকেও নিক্ষেপ করি নাই, নিচ থেকেও নিক্ষেপ করি নাই, ওকে জাস্ট ছেড়ে দিয়েছি, এটাকে বলা হয় পরন্ত বস্তু। ক্লিয়ার? পরন্ত বস্তু বুঝেছি কি জিনিস? ওটাকে আমরা উপর থেকেও নিক্ষেপ করি নাই, নিচ থেকেও নিক্ষেপ করি নাই। যেমন মনে করো একটা পাঁচতলা বাড়ির ছাদের উপরে উঠে আমরা একজনের মাথার উপরে একটা পাথর একটা বেগে নিক্ষেপ করলাম, ঠিক আছে, এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু। বা নিচ থেকে যদি একটা পাথর উপরের দিকে নিক্ষেপ করি, ওটাও নিক্ষিপ্ত বস্তু। তো পরন্ত বস্তু কি জিনিস? যেটা হচ্ছে শুধুমাত্র ছেড়ে দেওয়া হয়েছে। এখন মনে করো নিচ থেকে কি ছেড়ে দিতে পারবা? নিচ থেকে ছেড়ে দিলে কিন্তু ও মাটিতে চলে যাবে। তাহলে ছেড়ে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছাড়তে হবে, বুঝেছো? তাহলে এটা আমাদের কি হবে তাহলে বলো? একদিন ধরে তো পড়তেছো, এটা কি? ভূমি। গুড, এটা হচ্ছে ভূমি। নিচে দাগ দিছি মানে এটি ভূমি। আচ্ছা, এবার আসো। এবার মনে করো এটা আমাদের সেই হাইট, এটা হচ্ছে আমাদের সেই হাইট, এবং এখানে একটা বস্তু রাখা আছে, মনে করো এটা সেই বস্তু, এবং এটা এই অবস্থানে এক সময় থাকবে। এই অবস্থানে থাকবে কি থাকবে না? বস্তুটাকে যদি এখান থেকে ছেড়ে দিই, বস্তু এক সময় এখানে আসবে, আর এক সময় বস্তুটা কোথায় যাবে? একবারে ভূমিতে আসবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একবারে ভূমিতে আসবে, এরকম তো না যে উপরে বেঁধে থাকবে। তাহলে বস্তুটা এক সময় এখানে থাকবে, তারপরে এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে। এই সোহান, বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে বস্তুটা এক সময় আমরা যদি এখান থেকে ছেড়ে দিয়েছি, এখানে কি করেছে বলো তো? এটা হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু, পরন্ত বস্তু মানেই তাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন তার উপরে কোনো বল প্রয়োগ করা হয় নাই। তারপর কোনো বল প্রয়োগ করা হয় নাই মানে এফ ইজ ইকুয়াল টু 0, তাই তাই নাই কি, তাই না? তারপর কোনো বল প্রয়োগ করা হয় নাই মানে এফ ইজ ইকুয়াল টু 0। আর এফ মানে কি? এম এ, এম এ ইজ ইকুয়াল টু 0। দেখো তো কোনো বস্তুর ভর কি 0 হতে পারে? ভর তো 0 হতে পারে না। তার মানে কি? ত্বরণ 0। তার মানে এ ইজ ইকুয়াল টু 0। এ ইজ ইকুয়াল টু 0 মানে কি বলো তো? ওই আদিবেগ আর শেষ বেগ দুইটাই সমান। আদিবেগ শেষ বেগ দুইটাই সমান মানে কি? ওই মুহূর্তের জন্য ওটা ছিল 0। এত কঠিন ব্যাখ্যার দরকার নাই, ব্যাখ্যা একটাই, পরন্ত বস্তুকে যখন আমরা ধরছি কোনো বল দেই নাই মানে তার আদিবেগ কত? আদিবেগ 0। 0 একক কি? একক কি? এম এস ইনভার্স 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই পরন্ত বস্তু। তো এই যে পরন্ত বস্তু যে এই হাইট থেকে পড়তেছে, তো পরন্ত বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় আছে সেই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, এই বিন্দুর নাম দিলাম সি, এবং এই এ অবস্থান থেকে বি এ অবস্থান থেকে ভূমি পর্যন্ত যে উচ্চতা সেটাকে আমরা নাম দিলাম কি বলতো? এইচ। ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে, বুঝেছো? মানে এই সর্বোচ্চ উচ্চতা মানে পরন্ত বস্তুকে যেখান থেকে ছেড়ে দিব সেখান থেকে ভূমি পর্যন্ত যে দূরত্ব সেটা ততটুকু দূরত্ব কি বলতো? এইচ। এই বিন্দু থেকে ভূমি পর্যন্ত যে দূরত্ব সেটার উচ্চতা কত? এইচ। এইচ মিটার। এটা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এ অবস্থানের জন্য মোট শক্তি নির্ণয় করব, বি অবস্থানের জন্য মোট শক্তি নির্ণয় করব, সি অবস্থানের জন্য মোট শক্তি নির্ণয় করব এবং এবং দেখাবো যে এ অবস্থানের মোট শক্তি যা বি অবস্থানের মোট শক্তিও তাই, সি অবস্থানের মোট শক্তিও তাই। এটা দেখাতে পারলে কি, এটা দেখাতে পারলেই হয়ে যাবে যে মোট শক্তি সংরক্ষণ মানে মোট শক্তির পরিমাণ সমান। এটাই তো শক্তি সংরক্ষণশীলতার নীতি। এখন দেখো তো, আমরা চাইলে এখানেও বস্তু রেখে দেখাতে পারি, এখানেও বস্তু রেখে দেখাতে পারি, কিন্তু দরকার নাই। দেখো আমরা সর্বোচ্চ উচ্চতায় দেখাচ্ছি, আমরা ভূমিতে দেখাচ্ছি, আমরা ওই দুইটা অবস্থানের মাঝামাঝি যে কোনো একটা অবস্থানে দেখাচ্ছি। এই তিনটা দেখালেই হয়ে যায়, এ বাদে আর দেখানো লাগে না, বুঝেছো? আচ্ছা, এবার আসো আমরা দেখি আমরা এখন কি করব বলো তো। এ অবস্থানের জন্য নির্ণয় করব, আস্তে আস্তে আগাবো সুন্দরভাবে। দেখো এ অবস্থানের জন্য, এটার জন্য আমি অনেক টাইম দিব, তোমরা শুধু দেখো তাকায়। এই অবস্থানের জন্য, কারণ এটা ওই যে গতদিন আমরা এক সেট সৃজনশীল করাইছিলাম, এটার প্রি করাইছিলাম, আজকেও করাবো যাতে এটা পরীক্ষায় ভুল না হয়। এটা সৃজনশীল খুব আসে। এই অবস্থানের জন্য, এই অবস্থানের জন্য যখন আমরা কি নির্ণয় করব বলো তো? গতিশক্তি। এই অবস্থানের যে গতিশক্তি হবে সেটার নাম আমরা কি দিতে পারি জানো? এই অবস্থানের যে গতিশক্তি হবে সেটার নাম আমরা দিতে পারি হচ্ছে ই কে। এই অবস্থানের জন্য তো তাই এখানে ছোট করে একটা এ লিখে দিতে পারি, বুঝেছো? আর এই অবস্থানের জন্য যে বিভব শক্তি সেটার নাম আমরা দিতে পারি ইপি, এবং এটা যেহেতু এই অবস্থানের জন্য তাই ইপি এ দিতে পারি, বুঝেছো? হ্যাঁ আচ্ছা, আসো তাহলে এই অবস্থানের জন্য আমরা এখন প্রথমে নির্ণয় করব হচ্ছে ই কে এ। আমরা কি জানি? গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম এম ভি স্কোয়ার। স্কয়ার। এই যে বস্তু, এই বস্তুর ভর হচ্ছে এম, এই বস্তুর ভর হচ্ছে এম, এই বস্তুর ভর হচ্ছে এম। আচ্ছা, এখন এই ভি, ভিটা কোন অবস্থানের ভি? এই অবস্থানে যখন বস্তু আছে তখন ওর ভি, তাই তো? মানে এই অবস্থানের ভি, বুঝেছো? এটা হ্যাঁ যেহেতু এই অবস্থানের গতিশক্তি, তার মানে এখানকার যে বেগটা নিব ওইটাও তো এই অবস্থানের বেগই হবে, তাই তো? যদি তাই হয়, যদি তাই হয়, আসো মান বসাই। তো হাফ, বস্তুর ভর তো আমরা জানি না, এম দেওয়া আছে, এমই রেখে দিলাম। এখন বস্তু যখন একবারে ছেড়ে দিচ্ছি এই অবস্থান থেকে তখন বস্তুর বেগ কত? শূন্য। শূন্য। তার মানে ভি এ এর জায়গায় কত বসাতে পারি? শূন্য বসাতে পারি। আর শূন্যকে স্কয়ার করলে কত হয়? শূন্য। শূন্যর সাথে এম গুণ করলে কত হয়? এম শূন্যর সাথে এম গুণ করলে শূন্যই হয়। শূন্যর সাথে যা গুণ করো শূন্যই হয়। আবার ওই শূন্যর সাথে হাফ গুণ করলে কত হয়? শূন্য। শূন্যর সাথে হাফ গুণ করলে শূন্যই হয়। শূন্য জুল বলতে ভয় লাগে কেন? শূন্যর সাথে তুমি যাই গুণ করো শূন্য হয়। শূন্যর সাথে তোমার আব্বাক গুণ করলে শূন্য হয়ে যাবে, সমস্যা নেই। শূন্যর সাথে যা গুণ করবা শূন্য হয়, ঠিক আছে? শূন্যর সাথে তোমাক গুণ দিলে শূন্য হয়ে যাবা তুমি। তার মানে একটা মিম ছিল বুঝছো, এরকম যে আমি তোর চেয়ে দ্বিগুণ সুন্দর, বলে আমি তো শূন্য সুন্দর। তার মানে কি সে, সেও শূন্য সুন্দর আর কি। যাই হোক, আসো মানে এরকম আর কি। তার মানে বুঝেছো, শূন্যর সাথে যা গুণ দিব শূন্য হয়ে যাবে, শূন্যর সাথে যা গুণ দিব শূন্য হয়ে যাবে। এটা কি বোঝা গেছে? বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ তাহলে এবার ইপি, আমরা এই অবস্থানের জন্য গতিশক্তি নির্ণয় করছি। এবার এই না অবস্থানের করিনি। জন্য বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তির সূত্র কি? এম জি। এবার এখানে যে এইচ বসে, এইচটা হচ্ছে বস্তুর অবস্থান থেকে ভূমির দূরত্ব, তাই না? এম জি এইচ বসে না? এইচটা কি ছিল? বস্তুর অবস্থান থেকে বলো, ভূমির দূরত্ব। ভূমির দূরত্ব। তো বস্তু আমাদের যখন এতে, বস্তু এখান থেকে ভূমির দূরত্ব কত বলো তো? কত এই দূরত্বটা? কত এই দূরত্বটা? কত? 8 মিটার। 23 মিটার। তার মানে বস্তুর অবস্থান থেকে ভূমির দূরত্ব এই অবস্থানের জন্য 23 মিটার। তার মানে এখানে কত পাইলাম? এম জি এইচই পাইলাম।
তার মানে টোটাল শক্তি, এ অবস্থানের টোটাল শক্তিকে আমরা ই টোটাল নাম দিতে পারি। তারপরে এটা এ অবস্থানের জন্য এখানে ছোট করে এ লিখতে পারি। এটা কত হবে বলো তো? ই কে এ যোগ ই পি এ। বুঝা গেছে? ই কে এর মান হচ্ছে 0 আর ইপি এর মান হচ্ছে এম জি এইচ। তার মানে এটা আসলো কত? এম জি এইচ। আশা করি বুঝাতে পেরেছি। এটা কি ক্লিয়ার? স্যার হ্যাঁ তুলে নাও। স্যার ওয়ান কেমনে? এটা 1 না, এটা হচ্ছে টি, মানে ই টোটাল। ইটি দ্বারা বোঝাচ্ছি টোটাল, ই টোটাল। বুঝেছো? হ্যাঁ হয়েছে। ওকে, এটাকে আমরা কপি করলাম। এবার এসে এখানে মুছে দিব। আচ্ছা, এবার ধরো আমরা কি করব, এই অবস্থান থেকে x মিটার নিচে নেমে আসব। এই অবস্থান থেকে কি করব, x এক্স মিটার মিটার নিচে নিচে নেমে আসব। তার মানে a থেকে যে b তে আসছি এই দূরত্বটা কত? এস x মাইনাস মিটার। এক্স। মানে এই যে a থেকে যে b তে আসছি এই দূরত্বটা হচ্ছে x মিটার। তার মানে কি a থেকে b তে আসছি আমরা x মিটার নিচে নেমে এসেছি। তাহলে আমরা b নম্বরে কি করছি, ধরি a হতে বস্তু b অবস্থানে আসে, অবস্থানে আসে এতে x মিটার মিটার দূরত্ব অতিক্রম করে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাহলে এখন আমরা বি অবস্থানের জন্য দেখব। বি অবস্থানের জন্য আমার পড়ানো কি বুঝতে পারো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বি অবস্থানের জন্য, তাহলে বি অবস্থানের জন্য বস্তুর যেই গতিশক্তি হবে তার নাম কি হবে বলো তো? ই কে বি। বি বি অবস্থানের জন্য বস্তুর যে বিভব শক্তি হবে সেটার নাম কি হবে? ইপি বি। তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমে আমরা ই কে বিটা নির্ণয় করি। এই সোহান বুঝতে পারছো? নাই তো সোহান নাই? না দেখা আচ্ছা, আমরা ক্লাস করি। দেখো ই কে বি, এখন বি অবস্থানের জন্য যখন আমরা ই কে বিটা নির্ণয় করব, আমাদের সূত্র তো বিভব গতিশক্তির জন্য একটাই, সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ভি এখন স্কয়ার। এটা দেখো, এই ই কে এটা বি অবস্থানের না, তাহলে বেগটাও হবে বি অবস্থানের বেগ। এই ই কে যখন আমরা বি অবস্থান, মানে গতিশক্তি তো বি অবস্থানের জন্য বের করতেছি, তার মানে বেগটাও বি অবস্থানের বেগ হবে, তাই না? হুম আচ্ছা, হ্যাঁ এবার আসো। এবার আমরা কি ভিবি আসলে জানি? ভিবি জানি না, তবে ভিবি বের করতে পারি। কোন সূত্র দিয়ে বের করতে পারি? ওই যে ইয়েস হ্যাঁ, সমান ভি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস প্লাস 2, 2 এটা যেহেতু জি উলম্ব তার মানে 2gh। দেখো বস্তু কি করছে, এ থেকে বিতে এসেছে, হ্যাঁ তার মানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব এই যে দেখো ধরে নিয়েছি এক্স মিটার, এক্স মিটার ধরে নিয়েছি না? হ্যাঁ তার মানে এইচ বসবে এখানে, এখানে কিন্তু এক্স বসবে। এক্স কেন বসবে বুঝেছো? এ থেকে বিতে এসেছি, এ থেকে বিতে এসেছি এবং এতে বস্তুর যে আদিবেগ সেটা বসবে 0, আর এ থেকে যেহেতু বিতে এসেছি তার মানে অতিক্রান্ত দূরত্ব হবে এক্স। আশা করি বুঝাতে পেরেছি এক্স কেন বসলো।
যদি বুঝো এবার আসো। হ্যাঁ বুঝতে তাহলে ভি স্কয়ার, এই ভিটা কি বি অবস্থানের ভি, মানে বি অবস্থানের ভি না, তার মানে ভি বি দিতে পারি, তার মানে এখানে ভি বি দিতে পারি। আর ইউটা কি এই অবস্থানে যেই বেগ, কারণ আদি বেগ এই অবস্থান থেকে বিতে আসতেছে, তার মানে এতে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, ভিতে যেই বেগ সেটা হচ্ছে শেষ বেগ, তার মানে ইউ কত, ইউ হচ্ছে 0 প্লাস 0 2জি এক্স। তার মানে কি বলতো, ভি বি স্কয়ার সমান 2জি এক্স। বোঝাতে পেরেছি? হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কি পাইলাম দেখো তো, ই কে বি সমান হাফ থাকলো এম থাকলো ভি বি স্কয়ারের মান কত পাইলাম, ইনটু 2G 2জি এক্স। একটু চোখ মিলিয়ে তাকায় দেখো, এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে ই কে সমান কি থাকে, ই কে বি, বি অবস্থানের ই কে সেটা থাকে হচ্ছে এম জি এক্স। বুঝেছো? হ্যাঁ এটা আমরা কি করলাম, বি অবস্থানের ই কে নির্ণয় করলাম। এবার আমরা কি করব, বি অবস্থানের ইপি নির্ণয় করব। আসো নির্ণয় করি, শক্তি বিভব শক্তি নির্ণয় করব। গুড, আসো করে ফেলি। এটা এটুকু আগে তুলে নাও, আমি তোলার জন্য টাইম দিচ্ছি। এটুকু তোলা আগে শেষ তোলা হয়ে শেষ তাই না? তাহলে আসো, এই দুজনেরই তোলা শেষ তো, দুইজনের তোলা শেষ। আসো এবার এটা আমরা করি। বি অবস্থানে এবার কি করব বলো তো, ই এক মিনিট দাঁড়াও তো, নেট পাচ্ছে না, আমারও পাচ্ছে না। আচ্ছা আমি 10 মিনিট বসে আমি ক্লাসটা শেষ করে আসছি, 10 মিনিট। আচ্ছা শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যালো, এই শুনতে পাচ্ছ কি না? আচ্ছা নেট চলে গেছে, আমি ক্লাসটা রেকর্ড করে ফেলি, তা না ছাড়া কি করব। আচ্ছা দেখো, এখন বি অবস্থানের জন্য যখন আমরা ইপি নির্ণয় করব, একটু লাইনে থাকো, আমি 1 মিনিট নেটটা আনতে পারি নাকি দেখি। এখানে দেখাচ্ছে নেট আছে, কিন্তু আসলে নেট নাই, একটু ওয়েট করো দেখি। এটা কি একটা ঝামেলা। আচ্ছা এখান থেকে আমরা বি অবস্থানের বিভব শক্তি এখান থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? আপাতত এটুকু আমি শেষ করতেছি, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব।